নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতেই দেখা যায় বাবাকে অস্থির দেখে মহারাজ একটু অবাক হয়, বাবার কাছে আসে, বলে বাবা কি হয়েছে তোমার, কি বলছো তুমি এসব? মহারাজের বাবা বলে, শোন, আমি যদি মরে যাই না, তাহলে তুই কিন্তু আমার মুখাগ্নি করবি, কাউকে কিন্তু তুই কাছে আসতে দিবি না। মহারাজ তখন বলে, কি বলছো তুমি বাবা, এসব কি হয়েছে? এদিকে দেখা যায় পূজা কাঁদতে থাকে, বলে আমি আমার বাবার মুখাগ্নি করেছিলাম, খুব কষ্ট হয়েছিল, এই শেষ মুহূর্ত পর্যন্ত মনে হয়েছিল এই বুঝি বাবা আমার নাম ধরে ডাকবে। এদিকে মহারাজের বাবা কাঁদতে কাঁদতে সেই রাতের ইনসিডেন্টের কথা আবার ভাবতে থাকে, জোরে জোরে কাঁদতে থাকে মহারাজের বাবা। আর পূজারিনীর বাবার বলা কথাগুলো কানে ভেসে ওঠে, যে পূজারিনী আমার মেয়ে, আমার মেয়েকে দেখবেন। মহারাজ বলে, বাবা তুমি এরকম কেন করছো, কি হয়েছে? মহারাজ বলে, সবাই তোমরা এরকম কেন করছো, কি হয়েছে বলো তো, কি হয়েছে তোমাদের? একই আমি প্রিয়াঙ্কাকে নিয়ে এখনো টেনশনে আছি। জয়া বলে, মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসি, নাহলে পরিস্থিতি সামলানো যাবে না। পূজা বলতে থাকে, বাবা শান্ত হন না, আমরা তো সবাই আপনার পাশে আছি। মহারাজ বলে, আগে তোমার বড় ছেলের বিয়েটা আমাকে মেটাতে দাও, আমাকে প্রিয়াঙ্কার কাছে যেতে হবে। এদিকে দেখা যাচ্ছে এক ভদ্রমহিলা, যার কাছে সোমনাথও গেছে, সেই ভদ্রমহিলা একের পর এক জুয়েলারি বের করেছে আর বলে, এটা তো আমেরিকান ডায়মন্ডের জুয়েলারি, এটা তো এই জুয়েলারি, আমি কোনটা যে প্রিয়াঙ্কাকে দিই, প্রিয়াঙ্কা তো খুব সুন্দর, খুব স্মার্ট। জুয়েলারিগুলো দেখে তো সোমনাথের বেশ লোভ হয়। মাসি মাঝে মধ্যে মহারাজ আর পূজার নামও বলে যে ওরা খুব ভালো। তখন সোমনাথ বলে, ও দেবাদেবী দুজনেই তাহলে এখানে এসেছিল। তখন মাসিকে প্রশ্ন করে, আচ্ছা মাসি, ওদেরকে আপনি কি করে চিনলেন? মাসি তো এখানে দেখা যাচ্ছে একের পর এক জুয়েলারি নিয়েই ব্যস্ত, এটা এই ডায়মন্ড, এটা সেই ডায়মন্ড, এই সমস্ত কিছু বলতে থাকে, কোনটা যে দিই প্রিয়াঙ্কাকে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে সোমনাথ মাসিকে আবারও প্রশ্ন করে, আচ্ছা মাসি, মহারাজ আর পূজা আমার ব্যাপারে কিছু বলেছে তাই না? মাসি কিন্তু জুয়েলারি নিয়েই ব্যস্ত। সোমনাথ বিরক্ত হয়, উল্টোপাল্টা বলে নিশ্চয়ই আপনাকে খ্যাপানোর চেষ্টা করেছে। আচ্ছা কি বলেছে বলুন তো, আমি যে আগের বিয়েতে পালিয়ে গেছিলাম সেটা কি বলেছে? না না, বিশ্বাস করুন, আমি কিন্তু এরকম কোনো কাজ করিনি। আপনার যদি মনে হয় আপনি আমার মাকে জিজ্ঞাসা করতে পারেন। মাসির তো যেন এই সমস্ত দিকে কানই নেই, মাসি জুয়েলারি দেখতেই ব্যস্ত। সোমনাথ বলতেই থাকে, ওরা কিন্তু আমাকে নিয়ে জেলাস, এমনকি মাঝে মধ্যেই খোঁটা দেয় ওরা আমাকে। সোমনাথ বলতে থাকে, কি হলো ব্যাপারটা? উনি নিজে এতক্ষণ ধরে বকবক করছিলেন, আমি নিজে এখন এতগুলো কথা বললাম, কোনো রিয়াক্টই করলেন না, দেখে তো মনে হচ্ছে না যে চটে আছেন বলে। যাকে মহারাজকে নিয়ে প্রশ্ন করে চটানোর কোনো দরকার নেই। সোমনাথ প্রশ্ন করতে থাকে, আচ্ছা মাসি, আপনি লন্ডনে কোথায় থাকেন? তখন মাসি হঠাৎ করে বলে ওঠে, কফিটা তো ঠান্ডা হয়ে গেল, খাও। সোমনাথ বলে, খাচ্ছি। আবারও প্রশ্ন করতে থাকে, আচ্ছা মাসি, প্রিয়াঙ্কার বাবা খুব রাগী টাইপের মানুষ না? কিন্তু দেখে তো মনে হচ্ছে মাসি কিন্তু কিছু শুনতে পায় না, মাসি তো নেকলেস সিলেকশন করতেই ব্যস্ত। সোমনাথ বলতেই থাকে, না না, এত বড় ব্যবসা ওনার, সবসময় কি মেজাজ ঠিক রাখা যায় নাকি? আচ্ছা, ওর বাবার কোথায় কোথায় হীরের ব্যবসা আছে, মানে কোন কোন দেশে? সোমনাথ আবারও বিরক্ত হয় যে উনি কোনো রিয়াকশন দিচ্ছেন না কেন। সোমনাথ বলতে থাকে, আমি কথা বললে উনি চুপ করে যাচ্ছেন, তার মানে কি উনি প্রিয়াঙ্কার বাবা মায়ের সম্পর্কে কথা বলতে চান না? মনে হয় প্রিয়াঙ্কাই বারণ করে দিয়েছে। এইসব বলতে থাকে সোমনাথ। সোমনাথ বলে, আচ্ছা মাসি আসি। তাও মাসি তাকায়ও না ঘুরে, সোমনাথ চলে যায়। যেতে যেতেও সোমনাথ বলে, আজব মহিলা তো, চলে যাচ্ছি তাও কোনো কথা বলে না, বড়লোক বলেই কি এরকম ঠাট দেখাতে হবে নাকি? মাসি যদি এই টাইপ হয় তো প্রিয়াঙ্কার বাবা মা কিরকম হবে? ভয় পেয়ে যায় সোমনাথ, বলে বিয়ের দিন আচ্ছা মুশকিলে পড়লাম, এই হলুদের বাটিটা কি প্রিয়াঙ্কার জন্য এখানেই রেখে যাব? সোমনাথ যখনই বাটিটা রাখতে যাবে তখন বলে, আচ্ছা প্রিয়াঙ্কা কোথায়, ও কি আজও কাজ করছে? ইস, মা বলে দিয়েছিল আসলে বিজনেস নিয়ে খুবই সিরিয়াস, হোক হোক আরও হোক, আমার বিজনেসের টাকাও তো আমার সোনাই দেবে। ভাবছি বাবাকে নিয়ে আর চাপ দেব না বিজনেসের, কদিন ধরে এত চাপ খেয়েছে, কদিন পর তো মনে হয় হার্টফেল করলো বলে। তারপর মাসিকে ভেঙিয়ে ওখান থেকে চলে যায় সোমনাথ। এরপরে দেখা যায় পরিবেশ একটু শান্ত হয়েছে মহারাজের বাড়িতে। মহারাজ, ওর বাবা, ঠাম্মি সবাই বসে আছে, ওদিকে পূজা সবাইকে চা দিচ্ছে। মহারাজের বাবা তখনও সোমনাথকে নিয়ে কথা বলে যাচ্ছে। মহারাজ বলে, আজকের দিনটা একটু চুপ করো তো বাবা, নিজেকে একটু সামলাও, আজকে দাদার বিয়ে। মহারাজ বলে। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এসেছে গায়ে হলুদের জন্য রেডি হয়ে। মহারাজ দেখতে পেয়েছে প্রিয়াঙ্কাকে, সবাই দেখতে পায়। মহারাজ বলে, এই যে আপনি এসছেন, খুব ভালোই হয়েছে, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলে। প্রিয়াঙ্কা বলে, আমারও আপনার সাথে কথা আছে, একটু কি বাইরে গিয়ে আমরা? তখন সেখানে পূজা আসে, বলে আমরা কিন্তু ওপরের ঘরে বসেও কথা বলতে পারি। তখন মহারাজ বলে, ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন মহারাজ প্রিয়াঙ্কাকে নিয়ে বাইরে চলে যায়। পূজা একটু অবাক হয়ে যায়। ঠাম্মি মনে মনে বলে, আবার কি কোনো নতুন নাটকের সূচনা হলো? এদিকে পিসিমা বলে, মহারাজেরই বা অত কি যে দরকার ওই ধূর্ত শিয়ালকে প্রশ্রয় দেওয়ার? মহারাজের বাবা বলেন,
কে যে আসল ধূর্ত শেয়াল সেটাই তো বোঝা বড় দায়। মাম্মাম বলে, এই মহারাজের সঙ্গে প্রিয়াঙ্কার এত কি দরকার থাকতে পারে বলো তো? পূজা মনে মনে ভাবতে থাকে, এইভাবে আমার মুখের উপর আপনি কথাটা বলতে পারলেন? কিন্তু মিস্টার মাথা গরম, প্রিয়াঙ্কা দিদি আপনাকে নিজের কথার জালে ফাঁসাবে না তো? এগুলোই মনে মনে ভাবতে থাকে পূজা। মহারাজের বাবা একা ঘরে বসে ভেবেই চলেছে সোমনাথ তার গায়ে হাত তুলেছে সেই কথা। ভাবতে থাকে, মহারাজ, তোকে যদি আমি কারণটা বলতে পারতাম, কিন্তু সোমনাথকে আমি কি করে ঠেকাবো? সোমনাথের ব্ল্যাকমেল করার কথাগুলো সব ভাবতে থাকে মহারাজের বাবা। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ এসেছে বাবাকে আবার ব্ল্যাকমেল করতে। মহারাজের বাবা বলে, তুই যদি মুখ খুলিস না তাহলে কিন্তু আমি সুসাইড করব। সোমনাথ তো হাসতেই থাকে। সোমনাথ বলে, না বাবা, তুমি আত্মহত্যা করলে আমি কিন্তু মহারাজ আর পূজারিনীকে ছাড়বো না। তোমার সত্যিটা একদিন পূজারিনী জানবে যে তার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। মহারাজের বাবা বলে, না, আমি কিচ্ছু করিনি, আমি খুন করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সোমনাথ তো চিৎকার করে ওঠে, বলে, আমিও খুন করিনি, স্কুলের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মহারাজের বাবা বলে, তার দায়ভার মহারাজ তার সারা জীবন দিয়ে মিটিয়ে যাচ্ছে। তখন সোমনাথ বলে, তো আমি কি করব তাতে? আমি কি করব? আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে ফাঁসিয়েছিলাম। আমি তো তোমার আর মায়েরই সন্তান, শয়তান হলাম কি করে? বলে আর হাসতে থাকে। এইসব কথা মহারাজের বাবা এতক্ষণ ধরে বসে বসে ভাবছিল। সোমনাথ ঠিক এইভাবেই তাকে ব্ল্যাকমেল করেছিল। মহারাজের বাবা বারবার ভাবতে থাকে, আমি কি মহারাজকে সবটা বলে দেবো? সোমনাথ আমাকে ব্ল্যাকমেল করছে। এদিকে দেখা যাচ্ছে পূর্ণিমা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। তখন সেখানে পিসিমা, জয়ামাসি, ঠাম্মি সবাই আসে। ঠাম্মি এসে বলে, এসব হচ্ছে কি বাড়িতে? সোমনাথকে দেখলাম গায়ে হলুদের বাটি নিয়ে ছুটলো তার বউকে হলুদ মাখাতে। পূর্ণিমা বলে, আপনি নিজে থেকে একটু ভেবে দেখুন তো মা, ঠিক কবে থেকে এই ঘটনাগুলো এই বাড়িতে ঘটছে? আসলে ঘটছে ওই মহারাজের জন্মের পর থেকেই সবকিছু। এটা শুনে ঠাম্মি একটু অবাক হয়ে যায়। পূজা পেছন থেকে এই কথাগুলো শুনে ফেলে। বলে, মিস্টার মাথা গরম তার মাকে এত ভালোবাসেন, আর তার মা ওনাকে কি করে এত কষ্ট দেন? আমি ওনাকে ভালোবাসতে চাই, সত্যি বলছি ভগবান, আমি ওনার উপর আর রাগ করতে চাই না। একদিন আমি নিশ্চয়ই ওনার মনে জায়গা করে নেব। পূর্ণিমা পূজাকে দেখতে পাই, বলে, ব্যাস, আরেকজন এসে হাজির হলেন। একা অপয়াতে হচ্ছিল না, দুটো অপয়া এসে জুটেছে। পিসিমা বলে, তুমি কি স্থান কাল পাত্র কোনো কিছুর তোয়াক্কা করো না? ঠাকুর ঘরে বসেও মেয়েটাকে এগুলো কথা বলে যাচ্ছ? পূর্ণিমা বলে, হ্যাঁ বলছি পিসিমা, কারণ আমার তো জ্বালা না, আমি তো জ্বালায় জ্বলে পুড়ে মরছি, তাই বলছি। জয়ামাসি বলে, পূর্ণিমা, তুই তো এরকমটা ছিলিস না রে, তোর মনটা কবে থেকে এত ছোট হয়ে গেল? তোকে যত দেখছি আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বলে, আর অবাক হয়েও না, এটা অধঃপতন, দিনে দিনে অধঃপতন। পূর্ণিমা ঠাকুর ঘর থেকে বেরোবে, তখন পূজা বলে, মা, আমি দাদার জামা কাপড়ের সাথে সাথে বাবার ধুতি পাঞ্জাবিটাও বের করে রেখেছি। পূর্ণিমা বলে, দেখো বাবা, আবার জাদু মন্ত্র করনি তো কিছু? কথাটা শুনে সবাই অবাক হয়। পূজা বলে, জাদু মন্ত্র? পূর্ণিমা বলে, হ্যাঁ, তুমি তো সেই সব কিছুই করো, নাহলে তোমার মাথা গরম বরকে কিভাবে মিস্টার কুল বলে শান্ত করে দিলে, ঠান্ডা করে দিলে একেবারে? কিছু খাইয়েছো টাইয়েছো নাকি? অবাক হয়, অবাক হয়ে পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে। ওখানে উপস্থিত কারোরই এই কথাগুলো ভালো লাগে না। পূজা বলে, দয়া করে আর নিচে নামবেন না মা, আমি আপনার কাছে হাত জোর করছি। ঠাম্মি সমানে ছি করতে থাকে। সীমা বলে, মেয়েটাকে এরকম আজে বাজে কথা বলতে তোমার মুখে বাঁধলো না বৌমা? জয়া তখন উঠে পড়ে, বলে, নিমা, তোর মেয়েটার উপর কিসের এত রাগ রে? একটা ভালো নিরীহ মেয়েকে এতগুলো কথা শোনাতে তোর একটুও বাঁধলো না? নিমা বলছে, না, বাঁধে না, কিছুই বাঁধে না আমার, কারণ ওই দুই স্বামী স্ত্রী হচ্ছে আমার এই পরিবারের কাল, তুই এই পরিবারের বিষ, আর আমি আমার সংসারের হাল অন্য কারোর হাতে দেব না। আমার পরে যদি এই সংসারের কেউ কর্তী হয়, কেউ যদি সংসারের হাল ধরে, তাহলে সেটা হবে প্রিয়াঙ্কা। এদিকে দেখা যাচ্ছে মহারাজের বাবা সেই সোমনাথের কথাগুলোই ভাবছে। তখন পূর্ণিমা আসে, বলে, তুমি টাকা দিতে রাজি কি করে হয়ে গেলে গো? তখন সোমনাথের বাবা বলে যে, টাকা দিলেও দোষ, না দিলেও দোষ, তোমরা এবার থামো তো একটু, আমাকে বিরক্ত করো না। তখন সোমনাথের মা বলে, তুমি নিজে নিজেই বিরক্ত হচ্ছ, তোমাকে কেউ কিন্তু বিরক্ত করছে না। সোমনাথের বাবা বলে, ঘটি বাটি বেচে এবার বিয়ের খরচ জোগাড় করতে হবে। পূর্ণিমা অবাক হয়, বলে, কি বললে? সোমনাথের বাবা বলে, না কিছু না। পূর্ণিমা আবারও প্রশ্ন করে, একটা কথা বলো তো, ওই ফোনে তুমি কি দেখছিলে? তার বাবা বলে, তোমরা না আমাকে কেউ শান্তিতে থাকতে দেবে না, যেমন তুমি তেমন তোমার ছেলে সোমনাথ। পূর্ণিমা বলে, তেমন তোমার মহারাজ, তেমন তোমার পূজা, তাদের নামও বলো, শুধু আমাদের দুজনের নাম কেন বলছো? এই সমস্ত কথা এতক্ষণ ধরে মনে মনে ভাবছিল পূর্ণিমা। এরপরে দেখা যাচ্ছে পূর্ণিমার ফোনে কারো ফোন এসছে। পূর্ণিমা বিয়ের খাওয়া দাওয়ার ব্যাপারে ফোন করেছে, ফোন করে দায়িত্ব দেওয়ার কথা বলছে ফোনে, খাওয়া দাওয়ার ব্যাপারটা। জয়া আসে, পূর্ণিমাকে প্রশ্ন করে, নিমা, তোর প্রিয়াঙ্কার ব্যাপারে সবকিছু ঠিকঠাক মনে হলো তো? পূর্ণিমা বলে, কেন, তোর এটা মনে কেন হলো? জয়া বলে, না, তোর মায়ের মন তো, তুই এটা পরিষ্কার তো এই বিষয়ে যা করছিস একেবারে ঠিক করছিস তো? পূর্ণিমা বলে, দেখ, সোমনাথের জন্য তো কম মেয়ে দেখলাম না, সবার মধ্যে আমার প্রিয়াঙ্কাকে একটু অন্যরকম আর আলাদা বলে মনে হয়েছে। পূর্ণিমা বলে, জানি আমি তোর মনে এখনো অনেক সংশয় আছে, কিন্তু কি বলতো, তোর জন্য তো আমি আর বিয়েটা ক্যান্সেল করতে পারবো না।
তাছাড়া সোমনাথ তো একটা গন্ডগোল করে বসে আছে না। জয়া বলে মানে? তখন পূর্ণিমা বলে ওই যে আগের বিয়েটাতে যে পালিয়ে গিয়েছিল, তুই বল না কোনো শিক্ষিত ভদ্র পরিবারের বাবা মা ওইরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে? জয়া বলে তা বলে এই প্রিয়াঙ্কাই? পূর্ণিমা বলে অসুবিধাটা কি হয়েছে বলতো? তখন জয়া বলে না অসুবিধার কিছু নেই, তবে এই প্রিয়াঙ্কা মেয়েটাকে নিয়ে না আমার একটু ডাউট হচ্ছে, আর কিন্তু কারণও আছে। পূর্ণিমা বলে তোর খটকা তুই তোর কাছে রাখ, এখন আমি এসব কথা শুনবো না বলে ওখান থেকে চলে যেতে থাকে। জয়া বলে মা হিসেবে কিন্তু তোর এই কথাগুলো আগে শোনা উচিত, একটা মেয়ের আইবুড়ো ভাত হলো রেস্তোরাঁয়। আচ্ছা সেসব কথা না হয় আমি বাদ দিলাম, গায়ে হলুদের কি হবে, অন্যান্য যেসব অনুষ্ঠান সেগুলোর কি হবে? সেখানেও কি ওর বাড়ির লোক আসবে না, ওই একাই থাকবে? আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা। আগামীকালকে আবার ফিরে আসবো উড়ানের আরেক পর্ব নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবে।